নমস্কার। ভোটের ফলাফল এগুলো কি শুধুই কয়েকটা সংখ্যা, নাকি এর পেছনে লুকিয়ে থাকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট আর একটু ভালো থাকার আরতি? আজকে আমরা ডাবগ্রাম ফুলবাড়ির ভোটের রায়কে একেবারে ভেতর থেকে দেখব, বোঝার চেষ্টা করব কিভাবে মানুষের সমস্যাগুলোই একটা ভালো সরকারের রাস্তা বাতলে দিতে পারে। চলুন এই বিশ্লেষণে ঢোকা যাক। তো প্রথমে চলুন এলাকাটা একটু চিনে নিই। আমরা কথা বলছি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে। জায়গাটা শিলিগুড়ি শহরের গা ঘেঁষে একেবারে হিমালয়ের পাদদেশে। এই ভৌগোলিক অবস্থানের কারণেই এখানকার মানুষের জীবনযাত্রা আর সমস্যাগুলোর মধ্যে একটা নিজস্ব ধাঁচ আছে, আর সেটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আচ্ছা, আমাদের এই পুরো বিশ্লেষণটা কয়েকটা ধাপে এগোবে। শুরু করব একদম মাটির কাছাকাছি থাকা মানুষের কথা দিয়ে, তারপর দেখব বৃহত্তর উত্তরবঙ্গের পরিস্থিতিটা ঠিক কী রকম। এরপর আমরা 2021-এর ভোটের ফলাফলের গভীরে যাব, বোঝার চেষ্টা করব এই বদলটা কেন হলো, আর সবশেষে এই সব কিছু থেকে একটা ভালো প্রশাসনের রূপরেখা বা ব্লুপ্রিন্ট তৈরির চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, এলাকার মানুষের কণ্ঠস্বর। দেখুন, আমরা এখানে কোনো বড় রাজনৈতিক তত্ত্ব দিয়ে শুরু করব না, বরং আমরা শুনব সাধারণ ভোটারদের কথা, তাদের প্রতিদিনের জীবনযুদ্ধের কথা। কারণ গণতন্ত্রের আসল শক্তি তো এই সাধারণ মানুষের গলাতেই থাকে, তাই না? এবার আমরা দেখব উত্তরবঙ্গের নারীর স্পন্দনটা ঠিক কেমন, মানে এই এলাকার সামাজিক গঠন, মানুষের রুটি রুচি, তাদের জীবন জীবিকা কিভাবে চলে, আর তাদের মূল অভিযোগগুলোই বা কী। এই বিষয়গুলো না বুঝলে কিন্তু রাজনীতির ভেতরের খেলাটা ধরা প্রায় অসম্ভব। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। ডাবগ্রাম ফুলবাড়ির জনসংখ্যার প্রায় 94% হিন্দু আর 4.5% মতো মুসলিম। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ তা হল এখানকার তফশিলি জাতি বা এসসি জনসংখ্যা প্রায় 32%। এদের মধ্যে রাজবংশী এবং নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের একটা বড় ভূমিকা আছে। এই সামাজিক বিন্যাসই কিন্তু এখানকার রাজনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। মানুষের প্রতিদিনের লড়াইটা ঠিক কী নিয়ে? দেখুন, প্রতি বছর বাঁধ ভেঙে বন্যা, গ্রামের ভাঙাচোরা রাস্তা, জাতীয় সড়কের বেহাল দশা, আর তার সাথে ভয়ঙ্কর বেকারত্ব। কোনো শিল্প নেই, কাজ নেই। তার উপর চালের দাম বাড়ছে, যা কৃষক আর দিনমজুর সবার উপরেই চাপ সৃষ্টি করছে। এই সমস্যাগুলোই ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের মনে ক্ষোভ তৈরি করেছে। আর এখানে জানিতে একটা খুব বড় প্রশ্ন চলে আসে, গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে। যে কোনো গণতন্ত্র কতটা সফল তা আসলে বোঝা যায় সেই ব্যবস্থাটা তার সাধারণ নাগরিকদের কতটা মর্যাদা দেয় তার ওপর। মানুষের এই সমস্যাগুলোকে শুধু অভিযোগ হিসেবে দেখলে হবে না, এগুলো আসলে এক একটা সিগন্যাল যা সরকারকে বলে দেয় ঠিক কোথায় নজর দেওয়াটা জরুরি। বেশ, তো আমরা সামাজিক প্রেক্ষাপটটা বুঝলাম। এবার চলুন সরাসরি রাজনীতির অঙ্কে ঝোঁকা যাক। আমাদের তৃতীয় পর্ব 2021-এর জনাদেশের পাঠোদ্ধার। গত নির্বাচনের ভোটারদের সমর্থনে যে একটা বিরাট, যাকে বলে সাইজমিক শিফট ঘটেছিল, সেটাই আমাদের বিশ্লেষণের মূল রহস্য। এই চার্টটা একবার ভালো করে দেখুন। এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের যে কম কিছু নয়। 2016 থেকে 2021 এই 5 বছরের তৃণমূলের ভোট 47.5% থেকে কমে হয়েছে প্রায় 39%। আর অন্যদিকে বিজেপির ভোট মাত্র 11.8% থেকে এক লাফে বেড়ে প্রায় 50%। আর সিপিএম, তাদের ভোট দেখুন, প্রায় 36% থেকে নেমে এসে দাঁড়িয়েছে মাত্র 7%। শুধু এই একটা সংখ্যায় পুরো গল্পটা বলে দেওয়ার জন্য যথেষ্ট। +38.09%। এটা কোনো সাধারণ ভোট বৃদ্ধি নয়, এটা জনমতের একটা গভীর এবং ব্যাপক পরিবর্তনের জ্বলজ্জন্ত প্রমাণ। এই বিপুল পরিবর্তনটা কেন হলো, কিভাবে হলো, সেটা বোঝাটাই এখন সবচেয়ে জরুরি। চতুর্থ পর্ব, পরিবর্তনের ব্যবচ্ছেদ। আমরা এখন কাটাছেঁড়া করে দেখব। এতক্ষণ তো দেখলাম কি হয়েছে, আসল প্রশ্ন হলো কেন হলো। চলুন এবার সেই ফলাফলের পেছনের অভ্যন্তরীণ আর বাইরের কারণগুলো এক এক করে বিশ্লেষণ করা যাক। চলুন যিনি জিতেছেন সেই প্রার্থীর একটা SWOT বিশ্লেষণ করি, তার শক্তি, দুর্বলতা, সুযোগ এবং ঝুঁকিগুলো কি কি। শক্তি কি? উনি একজন নতুন মুখ, আর তার একটা তৃণমূল স্তরের যোগাযোগ আছে। দুর্বলতা? বিধায়ক হিসেবে অভিজ্ঞতার অভাব। সুযোগ কোথায়? কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে কাজে লাগানোর একটা বিরাট সুযোগ আছে।
আর সবচেয়ে বড় ঝুঁকি, তৃণমূলের হেভিওয়েট নেতা গৌতম দেবের আবার ফিরে আসার সম্ভাবনা। দেখুন, যে কোনো নির্বাচনের ফলাফল কিন্তু শুধু দলের ভেতরের শক্তির ওপর নির্ভর করে না, বাইরের পরিস্থিতিও একটা বিরাট ভূমিকা পালন করে। একদিকে যেমন ছিল বিজেপির সক্রিয় সংগঠন, কেন্দ্রীয় প্রকল্পের প্রচার আর প্রার্থীর নিজস্ব বিশ্বাসযোগ্যতা, তেমনি অন্যদিকে ছিল রাজ্যের তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থনৈতিক সংকট, বন্যা আর সিএএ এনআরসির মতো বিষয়গুলো নিয়ে সামাজিক মেরুকরণ। এই দুয়ের টানাপোড়েনে কিন্তু ভোটের রায়টা তৈরি হয়েছে। তো সমস্যা তো অনেক আলোচনা হলো, এবার সমাধানের কথা ভাবা যাক। আমাদের পঞ্চম পর্ব শাসনের একটা নীল নকশা, অর্থাৎ ভোটারের দেওয়া তথ্য আর তাদের সমস্যাগুলোকে বিশ্লেষণ করে কিভাবে উন্নয়নের জন্য একটা কার্যকর নক্কর কৌশল তৈরি করা যায়, সেটাই আমরা এখানে দেখব। কিন্তু কোনো সমাধানের পথে এগোনোর আগে একটা খুব জরুরি নীতির কথা মনে রাখা দরকার। সেটা হলো ভোটারের সম্মতি। এর মানে হল যে কোনো রাজনৈতিক দলের উচিত নাগরিকের ব্যক্তিগত তথ্য তার অনুমতি নিয়েই সংগ্রহ করা এবং স্বচ্ছতার সাথে ব্যবহার করা। ভারতের আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান দেওয়াটা আসলে বিশ্বাস তৈরির প্রথম ধাপ। তাহলে ন্যাক্কার সমাধানটা কি হতে পারে? আমরা 3টে মূল স্তম্ভের কথা ভাবতে পারি। 1. পরিকাঠামো। জাতীয় সড়ক ২৭কে ৪ লেনের করা, যা ব্যবসা-বাণিজ্য বাড়াবে আর নতুন কাজ তৈরি করবে। 2. সহনশীলতা। বন্যা নিয়ন্ত্রণের পাকা ব্যবস্থা, যা প্রায় ৮০% ফসল বাঁচাবে আর লক্ষাধিক মানুষকে সুরক্ষা দেবে। আর 3. অর্থনীতি। একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব, যা স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরি করবে আর কৃষকদের ফসলের সঠিক দাম পেতে সাহায্য করবে। দেখুন, শুধু ভালো কাজ করলেই হয় না, সেই বার্তাটা ঠিক মানুষের কাছে তাদের ভাষায় পৌঁছে দিতে হয়। যেমন মাহিষ্য রাজবংশীদের কাছে কৃষক অধিকারের কথা বলা, মতুয়াদের নাগরিকত্বের আশ্বাস দেওয়া, চা বাগানে শ্রমিকদের জন্য ঘর আর স্বাস্থ্য বীমা, যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট আর মহিলাদের জন্য সুরক্ষার মতো নির্দিষ্ট প্রতিশ্রুতিগুলো এক একটা সম্প্রদায়ের নির্দিষ্ট চাহিদা পূরণ করতে পারে। আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ পর্বে। সবকিছুর শেষে প্রশ্নটা এসে দাঁড়ায় নেতৃত্বের দায়িত্বের ওপর। ডাবগ্রাম ফুলবাড়ির এই রায় থেকে সব রাজনৈতিক নেতাদের জন্য শিক্ষণীয় বিষয়টা কি? মূল কথাটা হল, শুধুমাত্র কাজ করে গেলেই বিশ্বাস তৈরি হয়। তাহলে পুরোটা থেকে আমরা কি বুঝলাম? 2021-এর রায়টা কিন্তু শুধু একটা দলকে হারানো বা জেতানো ছিল না, এটা ছিল আসলে একটা নতুন ধরনের শাসনের দাবি। এমন একটা ব্যবস্থা যা মানুষ চোখে দেখতে পারবে, যা মানুষের ডাকে সাড়া দেবে এবং যা নিজের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবে। শেষে তাই একটাই প্রশ্ন থেকে যায়, ডেটা বা তথ্যের শক্তি আর কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি, এই দুটোকে হাতিয়ার করে নতুন প্রজন্মের নেতৃত্ব কি পারবে সাধারণ নাগরিক আর রাষ্ট্রের মধ্যে ভরসার এই ভঙ্গুর সেতুটাকে আবার নতুন করে গড়ে তুলতে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ লুকিয়ে আছে।